পেটটা এবার ভরলো। বলিহারি যাই বাবা, ছেলেটা কখন বাড়ি থেকে বেরিয়ে এখনো বাড়ি ফিরল না, সেই চিন্তায় আমার মাথা ঝিমঝিম করছে। আর এদিকে এই লোকটা ঘোড়া বেচে ঘুমোচ্ছে গা। ওগো শুনছ? চুরমুর তো সেই কখন বদহজম হয়েছে বলে বাড়ির বাইরে একটু হাঁটতে গেল, এখনো তো ফিরল না। আমার খুব ভয় করছে গো, আমার বাচ্চাটা আবার রাস্তায় অসুস্থ হয়ে পড়লো না তো? অসুস্থ না ছাই, দেখো কোন গাছের তলায় বসে বসে ঘুমাচ্ছে। ওর আর কি কাজ জীবনে, খাওয়া দাওয়া আর ঘুম ছাড়া। পাঠশালাতেও যেতে চায় না, সেটাও তো রোজ খেদিয়ে খেদিয়ে পাঠাতে হয়। সারাক্ষণ দুই ভাই বোন মিলে পাড়া চষে বেড়াচ্ছে। ওদের ভবিষ্যৎ তো প্রদীপের শিখার নিচের অন্ধকারের মতো কালো ঘুটঘুটে। আমারই ভুল হয়েছে ওর হাতে বেরোনোর সময় ওই গণেশ দাদা রসগোল্লার হাঁড়িটা দেওয়া। বাঘের কাছে ছাগল পুশুনি কেউ দেয়? দেখো গিয়ে, এতক্ষণে হাঁড়ি চেটে সাফ করে দিয়েছে ও। মরণ, তোমার সাথে কথা বলা মানে সময় নষ্ট করা। গণেশ দাদু, ও গণেশ দাদু, তুমি বাড়ি আছো? কে কে রে? ওই গুঁড়ো গুঁড়ো ফুসকা মানে সুরমুর এলি নাকি? উফ, গণেশ দাদু, তোমায় বলেছি না আমার নামের এরকম অপমান তুমি করবে না। আয় 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 আয়, ঘরে আয়, ঘরে আয়। কি গো গণেশ দাদু, তুমি আমাদের গল্প না শোনাতে গিয়ে ঘরে বসে আছো? আড্ডা মেরে বাজে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই রে। কেন? তাহলে তোমার হাতে এখন কিসের সময় আছে? আমার হাতে এখন শুধু ছবি আঁকার সময় আছে। সে কি বলছো গো? তুমি আবার ছবি আঁকা কবে থেকে শুরু করলে? আসলে বুঝলি কি সুরমুর, জন্মানোর পর থেকেই না আমার মধ্যে আমি এই সুপ্ত শিল্পী প্রতিভারে অনুভব করেছি। যত দিন গেছে এটা আমার মধ্যে মাথা সারা দিয়ে উঠে জেগেছে। আর এখন কিছুদিন যাবত দেখতাছি ওই নায়েব মশাই জমিদার বাবুর কাছে বিরাট শিল্পী হিসাবে নিজের বড় বড়াই করতেছেন। তাই আমিও আর আমার নিজের প্রতিভারে আলুর বস্তা চাপা দিয়ে রাখতে পারলাম না রে। আমার শিল্পী সত্তা আমার আঙুল ভেদ করে সেই বেরোয় পড়লো। এই সেরেছে, নায়েব মশাই তো দেখি পুরো ষাঁড়কে লাল কাপড় দেখানোর কাজ করলো। কিন্তু আমি যতদূর শুনেছি তুমি তো একটা লাইনও সোজা টানতে পারো না। এই তোর কি মনে হয় আমি তোর মতো হাওয়ায় গুল মারতাছি? এই দেখ, এই দেখ আমার আঁকা ছবি। এটা তোমার অঙ্ক খাতায় পাওয়া শূন্যের মতো দেখতে, আর নয়তো ওই রসগোল্লার হাঁড়িটার মতো, যেটা আমি একটু আগে বসে বসে খালি করলাম, একদম সেইটার মতো দেখতে। এই দাঁড়া দাঁড়া, ব্যাপারটা একটু বুঝতে দে। রসগোল্লার হাঁড়ি, তাও আবার এক্ষুনি খালি করলি মানে? আসলে কি হয়েছে বলো তো গণেশ দাদু, আজকে বাড়িতে এত অতিরিক্ত খাওয়া হয়েছিল, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। তখনই বেরোনোর সময় বাবা তোমার জন্য আনা রসগোল্লার হাঁড়িটা আমার হাতে দিয়ে বলল, এই নে চুরমুর, এটা গণেশ দাদার বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। কিন্তু পথে আমার এত খিদে পেয়ে গেল না, আমি হাঁড়িটা নিয়ে গাছের তলায় বসলাম, আর টপাটপ একটার পর একটা রসগোল্লা মুখে পুড়তে পুড়তে কখন যে হাঁড়িটা খালি হয়ে গেল বুঝতেই পারলাম না গো। দুপুরে গান্ডে পিণ্ডে খাবার পরেও তুই আমার ভাগের রসগোল্লাটাও ছাড়লি না? আরে গণেশ দাদু, তুমি রাগ করছো কেন? তোমার তো এত বড় মন, এই এত বড় মনে ওইটুকু পুঁচকে পুঁচকে রসগোল্লাগুলো কোথায় সেদিয়ে যেত তুমি খুঁজেই পেতে না। ওইসব ছাড়ো, তুমি এখন ছবিটার মানে বোঝাও দিকি। বুঝতে পারবি না রে, এইটা আসলে হইল নায়েবের মস্তিষ্ক। নায়েব মশাইয়ের মাথা? হ্যাঁ রে হ্যাঁ, একদা এইখানে ঘাস ভর্তি ছিল, কিন্তু এখন পুরা ফাঁকা।
না হ্যাঁ। গণেশ দাদা, ও গণেশ দাদা, আপনি বাড়ি আছেন? এই অসময়ে জমিদার বাড়ির প্রহরী এখানে কি করতেছে? নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল বাজছে। কি হলো ভাই, আমার নাম এইভাবে ঈশ্বরের নামের মতো জপ করতাছো কেন? হুজুর আপনাকে তলব করেছে। কিন্তু কেন? মহারাজ জমিদার বাবুর কাছে দূত মারফত কিছু বক্তব্য পাঠিয়েছেন। সেই বক্তব্যটা কি সেটা আমি জানি না, কিন্তু সেটা শোনার পর জমিদার বাবু আর 7-5 না ভেবে সোজা আপনাকে তুলে নিয়ে আসতে বললেন। না 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 না, এই বয়সে আমারে আর কাঁধে তুলতে হইবে না। আমি নিজের পায়ে হেঁটে হেঁটে যাওয়াই পছন্দ করব ভাই। ঠিক আছে গণেশ দাদু, তুমি তাহলে ওই দিকে যাও আর আমি নিজের বাড়ির দিকে যাই। হ্যাঁ রে, আয়। পেন নাম হই হুজুর। এই অসময়ে এই অধমরে তলব করার কারণটা কি হুজুর? আমার কি জানি কেন মন বলছে রাজ্যের আকাশে আবার কোনো দুর্যোগের মেঘ ঘনীভূত হইছে। তুমি ঠিকই ধরেছ গণেশ, এক উটকো আপদ ঘাড়ে উঠে বসেছে। কি হয়েছে হুজুর? মহারাজ চিঠি পাঠিয়েছেন। সে তো আগেই কানে আইছে, কিন্তু সেই চিঠির বক্তব্যটা কি? মহারাজের রাজসভাতে এক ব্যক্তির আগমন ঘটেছে। তার নাম হলো গোবর্ধন। সে মহারাজের কাছে দাবি করেছে আমার জমিদারিতে থাকা গণেশের থেকে তার বুদ্ধি নাকি অনেক বেশি। গণেশকে একবার সামনে পেলে সে তাকে বোকা বানিয়ে মাথায় ঘোল ঢেলে সারা রাজ্যে ঘোরাবে। উফ, কি হিংস্র মানসিকতা রে বাবা। না না গণেশ, আসল কথায় তো এখনো ঢুকিনি। মহারাজের বক্তব্য হলো তোমাকে তার দরবারে পাঠাতে হবে। তারপর তুমি গিয়ে সেই গোবর্ধনের মুখোমুখি দাঁড়াবে। তোমাদের দুজনের মধ্যে বুদ্ধির প্রতিযোগিতা হবে। যদি তুমি হেরে যাও তাহলে আমার বসত বাড়ি এবং এই জমিদারি মহারাজ নিজের কক্ষিগত করবেন। আচ্ছা, এই শর্ত? হ্যাঁ গণেশ, এবার আমার মান সম্মান সব তোমার হাতে। তুমি পারো এখন আমার গদি আর আমার মাথার ওপর ছাদ বাঁচাতে। সি 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 হুজুর, আপনি হইলেন আমাদের সকলের মাথার ছাতা। আপনার কাজে আসতে পারাটা তো আমার জন্য সৌভাগ্য হুজুর। আপনি কিচ্ছু চিন্তা করবেন না হুজুর। গণেশ আপনার মাথা নিচু হতে দেবে না, কিছুতেই নিচু হতে দেবে না। জিতে মাথা উঁচু করে ফিরে এসো গণেশ। ইহে উজির, ওই গণেশের তো কোনো পাত্তাই নেই। ও আদৌ আসবে তো? আসবে আসবে, নিশ্চয়ই আসবে মহারাজ। আপনি শর্তে জমিদারের জমিদারি কেড়ে নেবেন বলেছেন, এরপরও গণেশ না এসে যাবে কোথায়? কান টানলেই তো মাথা আসবে মহারাজ। পেন নাম হই মহারাজ। আরে গণেশ যে, এসো এসো। সেই কখন থেকে তীর্থের কাক হয়ে তোমার অপেক্ষাই করছি। এসো। আমরা তো ভাবলাম তুমি আসবেই না। শত্রুর মুখে ছাই দিয়া আমি আইসা পড়ছি উজির মশাই। আসলে আমি মহারাজের জন্য একটা ছবি আঁকতে একটু ব্যস্ত হইয়া পড়ছিলাম, তাই দেরি হইয়া গেল। আমার এই ছোট্ট উপঢৌকনটুকু গ্রহণ করুন মহারাজ। সে কি আমার ছবি? শেখো উজির, শেখো। গণেশকে দেখে কিছু শেখো। তুমি তো কোনোদিন আমাকে কোনো ছবি এঁকে উপহার দিলে না, শুধু আমার অন্য ধ্বংসই করলে। ইয়ে, মানে মহারাজ, আগে আমরা গণেশের ছবিটা দেখি, তারপর না হয় আমার নামে আপনি ওই তিল তুলসী দেবেন। হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। দেখি গণেশ বাবা, আমার ছবিখানা দেখি। এ কি গণেশ, ছবি কোথায়? এ তো দেখছি সাদা পাতা। না না হুজুর, এটা সাদা পাতা না। এইটা আসলে খুবই খুবই আমার মানে মানে খুবই বাড়াবাড়ি রকমের উচ্চমানের ছবি। এইটা আপনি খালি চোখে দেখে কিছুই বুঝতে পারবেন না, কিন্তু মহারাজ আপনি যদি এইটা একটু খুঁটিয়ে দেখেন
তাইলে দেখবেন আপনার চোখে একটা কালো পুটকি পড়বে। কই পড়লো? হ্যাঁ, ওটা আমি দেখতে পাচ্ছি, একদম কোণে একেবারে ছোট্ট একটা পুটকি। বিশাল সৌরজগতের মধ্যে আপনি হইলেন গিয়ে ওই ছোট্ট কালো পুটকিটা, যেটা হাওয়ায় উড়ে যাচ্ছে। উজির আপনারে গ্যাস খাওয়াচ্ছে আর আপনি আরো আরো উপরে উড়ে যাচ্ছেন। কিন্তু তারপর পরের পাতায় দেখুন একবার মহারাজ। আবার পাতা উল্টেও দেখতে হবে? উড়তে উড়তে যখন আপনার গ্যাস ফুরায় যাবে, তখন আপনি ফুস কইরা সপাটে নিচে এসে মানে ধরাধামে এসে ধপাস কইরা পড়বেন। উজির আপনারে পাঁজা কোলা করতেও ব্যর্থ হইবে মহারাজ। গণেশ, আরে রেগে যাবেন না মহারাজ, এটাই তো শিল্পীর স্বাধীন চিন্তা ভাবনা। মহারাজ, বলি মহারাজ, গণেশের সঙ্গে গোবর্ধনের প্রতিযোগিতার কথাটা এবার ওকে জানান। কাজের কথা শোনো, পরিচয় করিয়ে দি। এই হলো গিয়ে গোবর্ধন, আমার একজন বিশিষ্ট সভাসদ। নমস্কার। এই তাইলে উজিরের পাশাপাশি মহারাজের মাথায় গোবর সরবরাহের কাজটা আপনিও করে থাকেন? আপনি তো খুব রসিক মানুষ, সাথে একজন উচ্চ শিল্পীও বটে। তাহলে একবার আমার ছবিও আঁকবেন আপনার খাতায়। না না গোবর্ধন বাবু, আমারে ক্ষমা করবেন। আসলে আমি খুব উচ্চমানের কাজ করি তো, মানে ধরুন ওই ফুলের ছবি আঁকলে সেইটা দিয়ে ফুলের সুগন্ধ বেরোয়। তাই ভাবতেছিলাম যে ওই আপনার ছবি আঁকলে সেটা দিয়ে যদি আবার ওই গোবরের গন্ধ বেরোইতে শুরু করে, তাইলে তো রাজসভা ফাঁকা হইয়া যাবে। তাই ওই কাজটা আমি করতে পারুম না। শোনো গণেশ, কাজের কথা শোনো। তোমার আর গোবর্ধনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। রাজ পণ্ডিত এই পরীক্ষার প্রশ্ন ঠিক করে দেবেন। প্রতিযোগিতায় তুমি যদি গোবর্ধনকে হারাতে পারো, তাহলে আশাতীত পুরস্কার পাবে। আমাদের গোবর্ধনের সঙ্গে হেঁটে উঠতে পারো কিনা দেখো। হুকুম করুন রাজপণ্ডিত মহাশয়, আমারে কি করতে হইবে? গণেশ, তোমরা দুজনেই 3 জন করে লোক সংগ্রহ করবে ও তাদের পরশু সকালে রাজসভায় হাজির করবে। ওই 3 জনের ভিতর একজন হবে দরিয়ার এপারের লোক, একজন ওপারের, আর একজন হবে মাঝ দরিয়ার লোক। এই প্রশ্নের তোমরা যা উত্তর দেবে, তার মধ্যেই তোমাদের জীবন দর্শন ফুটে উঠবে। যে আজ্ঞে। কি গণেশ, তুমি গেলে না যে? মহারাজ, ওই যে একটা কথা আছে না, আগে গেলে বাঘে খায় আর পরে গেলে রাজা হয়। তাই আমি ওরে আগে সেরে নিজে পরে রাজার মতো যাব। যতই চালাকি করো গণেশ, এইবার তুমি আর জিততে পারবে না। জমিদারিও যাবে, সাথে মান সম্মানও। এই যে ছোকরা, তুমি কি এখানেই থাকো নাকি? হ্যাঁ বাবু, আমি নদীর এই পাড়েই থাকি। সকাল বিকেল এই পারে নৌকা সারাই। আপনিও কি নৌকা সারাবেন নাকি? আমি মহারাজের লোক। তোমায় কাল সকালে 8 ঘটিকার মধ্যে রাজসভায় হাজিরা দিতে হবে। মানে সবাই যেতে হবে? কিন্তু আমি কি করলাম হুজুর? আমি তো কোনো দোষ করিনি। সেসব বিচার রাজসভায় হবে, কিন্তু কাল যদি পৌঁছতে একটু দেরি করেছ, তাহলে তোমার ঘাড়ে আর মুন্ডু থাকবে না, সে কথা মনে রেখো। ওহে মাঝি, শুনছো? তোমার নৌকাখানা একবার পাড়ে ভেড়াও দেখি। দাঁড়ান বাবু, আসছি। শোনো মাঝি, কাল সকাল 8 ঘটিকার মধ্যে তোমায় রাজসভায় হাজিরা দিতে হবে। কিন্তু কেন হুজুর? সেসব উত্তর রাজসভায় পাবে।
কিন্তু কাল পৌঁছতে একটুও দেরি হলে তোমার নৌকো চালানো আজীবনের মতো ঘুচিয়ে দেব। এই শোনো হে, তুমি কি এইখানেই থাকো? হ্যাঁ বাবু, আমি এই জঙ্গলের ভেতর কুঁড়ে ঘরে থাকি আর কিছু কাঠ বেচে পেট চালাই। শোনো, তোমায় কাল সকাল 8 ঘটিকার মধ্যে রাজসভায় হাজিরা দিতে হবে। কিন্তু কেন বাবু? আমি তো সামান্য একজন কাঠুরিয়া। সেসব কথা রাজসভায় হবে। এখন যা বললাম সেটুকু অক্ষরে অক্ষরে পালন করবে, ব্যাস। আশা করি তোমরা দুজনেই তৈরি আজকের বুদ্ধির প্রতিযোগিতার জন্য। হ্যাঁ মহারাজ। তাহলে গোবর্ধন, আগে তুমি তোমার 3 জন লোককে হাজির করো। এই তোমরা 3 জন সভায় উপস্থিত হও। আমি হুকুম মতো এই 3 জন লোককে এনে হাজির করেছি। প্রথম লোকটি নদীর এপারের। পেন নাম হই মহারাজ। তুমি কি করো? মহারাজ, আমি নদীর এই পারই থাকি আর নৌকা মেরামতির কাজ করি। মহারাজ, এই তৃতীয় লোকটি মাঝদরিয়ার লোক। প্রণাম মহারাজ। তুমি কি করো? হুজুর, আমি নৌকা চালাই, সারাক্ষণ নদীতেই ভেসে থাকি। আর এই তৃতীয় ব্যক্তি নদীর ওপারের মহারাজ। পেন নাম হই হুজুর। তুমি কি ওই পাড়ে থাকো? হ্যাঁ হুজুর, আমি ওই পাড়ের জঙ্গলে থাকি। আমি একজন কাঠুরিয়া। ঠিক আছে, বেশ। এবার গণেশের 3 জনকে সভায় ডাকা হোক। মহান মহারাজ, মহামান্য রাজ পণ্ডিত মহাশয়, এই যে 3 জন রে আমি রাজসভায় নিয়ে আইছি, এরা কেউ আজ দরিয়া বা নদীর দিকে যান নাই। কারণ আমার মনে হয়নি যে সুবিজ্ঞ রাজ পণ্ডিত মহাশয় দরিয়া বা নদীর অর্থ বলতে সামনের নদীরে বোঝাইছেন। আমি অনন্ত মহামন্ত্রীর নদী অর্থে এইখানে বুঝেছি ভব নদী। আমার অনুমান অভ্রান্ত মনে কইরা তাই এই পার ওই পার ও মধ্যস্থানের এক একটি লোক আইনা এই রাজসভায় বহু কষ্টে হাজির করাইছি। এই যে ভট্টাচার্য ঠাকুর, ইনি চাইছেন কি কইরা দেশে এনার পাণ্ডিত্যের খ্যাতি দিন দিন ছড়ায় পড়বে, কি কইরা যশে মানে ধনে ইনিও দেশে ও দশের ভিতরে একজন মহামান্য হইয়া উঠতে পারবেন। সম্পূর্ণভাবে ইহকাল নিয়েই ইনি ব্যস্ত আছেন। এক কথায় বলা যায় ইনি এই পাড়ের লোক। এ পাড়ের লোক এই ধরনের ছাড়া আমার অন্য কাউরে মনে হয় না মহারাজ। আর এই যে ইনি সন্ন্যাসী ঠাকুর, ইনি ইহকাল নিয়ে মোটেই মাথা ঘামান না। সর্বদাই ভগবানের ধ্যানে বিভোর। কি কইরা ভগবান দর্শন করবেন সেই নিয়েই তন্ময়। খেতে দিলে খাইবে, না দিলে খাইবেন না। সুতরাং এদেরকেই বলা যায় ওই পাড়ের লোক। আর এই যে তৃতীয়টি, ইনি হইলেন গ্রামের একজন অতি সাধারণ গৃহবধূ। ইনি ইহকালের কথাও ভাবেন না, পরকালের কথাও ভাবেন না। সে ইহকাল পরকাল বলতে কিছুই বোঝে না। সে জানে সকালে তার বাচ্চারে দুধ না খাওয়াইলে সে বাচ্চা কাঁদতেই থাকবে। সে জানে সালে ডালে ফুটিয়ে না দিলে তার কর্তা ক্ষেত থেকে ফিরে কিছুই খাইতে পারবেন না। সে জানে ঘরের লক্ষ্মীর ভাণ্ডার শক্ত হাতে না সামলাইলে মাসের শেষে হাঁড়িও চড়বে না। সে পাড়ের লোকও নয়, ওই পাড়ের লোকও নয়, অর্থাৎ সে মাঝ নদীর লোক। এই আমার 3 জন লোকের পরিচয়। রাজপণ্ডিত মহাশয়ের আদেশ মতো কাজ করতে পেরেছি কিনা এইবার রাজপণ্ডিত মহাশয়ই যাচাই করুন। আমার আর এর চেয়ে বেশি কিছু বলার নাই। ধন্য ধন্য তুমি গণেশ। সত্যি তোমার পাণ্ডিত্য, তোমার জীবন দর্শন দেখে আমি ধন্য। মহারাজ, গণেশের মতন বুদ্ধিমান লোক বড় বড় পণ্ডিত সমাজেও দুর্লভ। এই একরত্তি গোবর্ধন গণেশের সাথে কি প্রতিযোগিতা করবে হুজুর? সেদিনের পর গোবর্ধনের অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। মহারাজ গণেশকে প্রচুর পুরস্কার সহ সসম্মানে বিদায় দেন। সেদিন থেকে গোবর্ধন আর গণেশ ভালো বন্ধু হয়ে যায়।